আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশে ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি। বাউলে রে মনটারে আমার, ভিতর বাহিরে অন্তর অন্তরে আছো তুমি। হৃদয় জুড়ে আমার, ভিতর বাহিরে অন্তর অন্তরে আছো তুমি। হৃদয় জুড়ে। আছো তুমি হৃদয় জুড়ে। এই তুমি কখনো সঙ্গীত, কখনো ঈশ্বর, আর কখনো মিলেমিশে একাকার। এই সঙ্গীত এবং ঈশ্বরকে জীবনের প্রধান উপজীব্য করে এগিয়ে চলেছেন অনেক শিল্পী। জীবনের ছোটখাটো ওঠাপড়া থেকে শুরু করে আরও বড় বিভ্রাট কিংবা দুর্ঘটনা, সব কিছুর পরেও তারা ভালো আছেন, ভালো থাকার মেসেজ দিচ্ছেন। তেমনি দুজন শিল্পীকে নিয়ে আজকের রবিবারের পরিবার। আমি শুধু আর মনে করিয়ে দিই যে খেলা, আড্ডা, গান, 1 ঘন্টা টান টান, উপায় নেই রিমোট ধরিবার। শুরু করছি রবিবারের পরিবার। প্রথমেই আলাপ করব আমার বাঁদিকে যারা রয়েছেন, অবন্তী ভট্টাচার্য এবং টিমে। অবন্তী, আপনার সাথে আমার সকাল সকালে আগে দেখা হয়েছে, সেই জন্য আরও একবার আপনার সাথে এবং আপনার হাজবেন্ডের সাথে দেখা করতে পেরে, এই আসরে আসতে পেরে আমি খুব খুশি। আমিও খুশি, আমরাও খুশি, খুব চমকে গেছি দেখে। কারা কারা রয়েছেন আপনাদের দলে? আমার সাথে রয়েছেন অরবিন্দ ভট্টাচার্য, আমার হাজবেন্ড। স্বাগত অরবিন্দ। পাশে আছে আমার ছাত্রী কাম বন্ধু জুন দে। জুন, স্বাগত আপনাকে। আচ্ছা, তারপর আছে সুমিতা চ্যাটার্জি। আচ্ছা, পেছনে আছে সৌমেন, আর পাশে আছে সম্পূর্ণা, আমার ছাত্রী এবং তার হাজবেন্ড। ও তবলা প্লেয়ারও বটে, ভালো বাজায়। তারপর আছে পারমিতা। পারমিতা, ওয়েলকাম। আমার ছাত্রী। সুরশ্রী, আমার ছাত্রী। হাই সুরশ্রী। আর পাশে আছে আমার 2 মেয়ে, অর্ণা এবং আনন্দী। অর্ণা এবং আনন্দী, ওয়েলকাম। আমরা চলে আসবো আজকের দ্বিতীয় প্রতিযোগী দলের উদ্দেশ্যে। আমার ডান দিকে রয়েছেন স্বাগতা মিত্র এবং তার পরিবার পরিজন। স্বাগতা, আপনাকে অনেক অনেক স্বাগত, নমস্কার। আপনি আমাদের সকাল সকালেও এসেছেন, আর আজকে আপনাকে রবিবারে পরিবারে পেয়ে আমরা ভীষণ খুশি। আপনার সঙ্গে কারা আছেন একটু পরিচয় করিয়ে দিন। আমিও ভীষণ আনন্দিত। আমার পাশে আমার হাজবেন্ড শ্রী কৌশিক মিত্র। নমস্কার, সকাল সকালে স্বাগত। আমার মেয়ে আয়ুষী মিত্র। আয়ুষী, ওয়েলকাম। আমার মা শ্রীমতী নন্দা বল। প্রণাম জানবেন মাসিমা। হ্যাঁ, ওদিকে আমার ছেলে আদিত্য মিত্র। হাই আদিত্য। আমার শাশুড়ি মা শ্রীমতী গীতাঞ্জলি মিত্র। নমস্কার, স্বাগত। আমার বন্ধু শ্রীমতী ফাল্গুনি। ওয়েলকাম। আমার হাজবেন্ডের বন্ধু শ্রী অনির্বাণ। ওয়েলকাম। আমার দিদি রিঙ্কুদি। রিঙ্কুদি, নমস্কার এবং স্বাগত। আমার জামাইবাবু অরিন্দম দা। নমস্কার। অরিন্দম বাবু, নমস্কার, স্বাগত জানাই। বাঙালিদের যেমন অভ্যেস আর কি, আলাপ পরিচয় হয়ে গেলেই তারপরে একটু আড্ডা মারতে ইচ্ছে করে। তো স্বাগতা, আপনার এই মুহূর্তের বাসস্থান বেঙ্গালুরু। আমার হাজবেন্ডের কাজের জন্য আমরা ওখানে থাকি, কিন্তু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব কলকাতায়। আচ্ছা, আর সঙ্গীত বাড়িও কলকাতা? সঙ্গীত বাড়িও কলকাতা। তো তাহলে গানের জন্য আপনাকে বারবার কলকাতা বেঙ্গালুরু বেঙ্গালুরু কলকাতা করতে হয়। এটা কি কোনো রকম বিড়ম্বনা? এটা কি আপনার শিল্পী জীবনের বিকশিত হওয়ার পক্ষে কোনো রকম অন্তরায়? না, আমি সেটা মনে করি না। ভালো লাগে, ভালো লাগে, কারণ আমি ওখানেও অনেক অনুষ্ঠান করি, আমি ওখানেও করবার সুযোগ পাই, প্লাস আমি এখানেও আসতে পারি, এখানেও অন্যান্য অনেক অনুষ্ঠানে আমি গান গাই। বাহ, হাজবেন্ডের কর্মসূত্রে যখন, তাহলে আপনাকে এর উত্তরদায়িত্ব নিতেই হবে। হ্যাঁ, নিশ্চয়ই। এটা আমাদের খুব ব্যালেন্স করে চলতে হয়। ছেলেমেয়েরাও বড় হয়ে গেছে, সুতরাং এখন ওর হাতে আরও বেশি সময়। তো প্রায়ই আমি এসে দেখি যে ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে, ও চলে আসছে আর কি। আচ্ছা। সো
উই নো হাউ টু ব্যালেন্স দিস, এবং আমাদের ভালোই লাগে, কারণ আমাদের পুরো ফ্যামিলি খুব সঙ্গীত মুখর এবং আমরা সঙ্গীত ভালোবাসি, সুতরাং আমরা এইটুকু স্যাক্রিফাইস করতে পারি। বাহ, এই প্রসঙ্গে মা এবং শাশুড়ি মার কি বক্তব্য আমি জানতে চাইবো। আপনার কি সাজেশন থাকে মেয়ের কাছে? শোন, তোকে যেতে হবে না, তুই কলকাতায় থাক, আরো বেশি অনুষ্ঠান কর। আমি সেটা বলি না, কেন আমার জামাইয়ের তো ওখানে চাকরি, এই জন্য ওখানে থাকতেই হবে ওকে। কিন্তু গান বাজনার জন্য ও এসে এখানে গান বাজনা করে, এখানেই গান বাজনা শেখা, সব কিছু এখানে। কিন্তু এখন যতদিন চাকরি আছে ওর হাজব্যান্ডে, ততদিন তো ওকে থাকতেই হবে। ঠিক। তারপরে কি ব্যবস্থা নেয় সেটা ওদের ব্যাপার। আমরা শাশুড়ি মার কাছে যাব। আপনি কি ছেলেকে বলেন যে বাবু তুই চাকরির বদলি নিয়ে কলকাতায় ব্যাক করে আয়, তোরা সবাই এখানে থাক, তাতে আমারও আনন্দ, ওরও গান বাজনা ভালো হয়? একদমই নয়। আচ্ছা। 2005 সালে পারমিশনটা মায়ের কাছেই নিয়েছিল। ওর বাপি একবারই অমত ছিল, একটিমাত্র ছেলে আমাদের, কিন্তু আমি সেই ত্যাগ করে ওর উন্নতির পথে বাধা হইনি। আমি একেবারেই বললাম না, তুমি চলে যাও। কিন্তু এত মিষ্টি মিষ্টি নাতি নাতনি, তারা আপনার সাথে থাকলে বেশি ভালো লাগতো না? আসে, থাকে, কোনো ব্যাপার নয়। আসল কথা মনের মিলটা, মনের সঙ্গে মনের অ্যাটাচমেন্টটা হলেই হলো। আচ্ছা, তুমি হৃদয় জুড়ে আচ্ছা, তুমি হৃদয় জুড়ে। প্রিয় মানুষ যদি হৃদয়ে থাকে, সে পাশে থাকুক, 500 কিলোমিটার দূরে থাকুক, বড় কথা না। না, একদমই না। কাছে থাকলে বরং আরো ভুলে যায়, টেকেন ফর গ্রান্টেড হয়ে যায়। দূরে থাকলে আরো বেশি। আপনার কথা খুব ভালো লাগলো, আমিও নিজের জীবনের ক্ষেত্রে এই কথাটা মনে রাখবো। আপনার বোনেদের কথা আমি শুনেছি আচ্ছা, টিভিতে। মেয়েরা নাতি নাতনি সবসময় ফোনে কথা হয়, পরীক্ষার সময় রাত্রির 11টা 12টা হোক কথা বলা হয়, এটাই আমার কাছে অনেক মূল্যবান। বাহ, খুব ভালো। আপনারা সবাই মিলে খুব খুব আনন্দ থাকবেন। আমি চলে আসি এপাশে অবন্তীদের কাছে। অবন্তী, গিরিজা দেবী পুরস্কার, এটা ভারতবর্ষের বুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরস্কার। সেটি একবার নয়, দুবার আপনি পেয়েছেন, 2013 এবং 2017, এই দুটো বছরে। তো এই পুরস্কার পাওয়ার অভিজ্ঞতার সম্বন্ধে কিছু বলুন। প্রথমে তো পাবো বলে যাইনি। ঘটনাটা হয়েছিল এমন, আমার গুরুমা শ্রীমতী ডালিয়া রৌদ বলেছিলেন, অবন্তী এরকম একটা কম্পিটিশন, তুমি নাম দেবে। আর বিদুষী মীনা ব্যানার্জি দিদিও আমায় বলেছিলেন যে অবন্তী তুমি দাও, উনি খুব ভালো লেখেনও। তো দিদি আর এবং দুজনে মিলে আমাকে বললেন সিডি দাও, দিলাম। সারা ভারতবর্ষ থেকে বাছাই করা হলো, যে কজন গাইবার মতো যোগ্য তাদেরকে তখন দিল্লিতে ডাকা হলো। তো প্রথমবার যখন ডেকেছিলেন আমার বাচ্চা খুব ছোট, 2 বছরের, আমি যেতে পারিনি। তারপরে আমি 13 সালে গেলাম, তো গাইলাম। বিশাল মানে ব্যাপার সেটা আমার কাছে, কি বলবো, একবারে পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়া। অত বড় বড় মানুষের সামনে গান গাওয়ার অভিজ্ঞতা আমার আগে ছিল না। তো যা পেরেছি আর কি করেছি, তো তাদের ভালো লেগেছিল। প্রথমবার পুরস্কার পেয়েছিলাম। তো দ্বিতীয়বার যখন আমি পেলাম, তখন আমি আমেরিকাতে গেছিলাম, তোমার সাথে দেখা হয়েছিল প্রোগ্রামে ক্যালিফোর্নিয়ায়। তো সেখান থেকে আমাকে তারপর ফোন করা হয়েছিল যে এরকম আবার গাইতে হবে, তুমি কি গাইবে? তাহলে হ্যাঁ, আমি যাবো 17তে। তখন ওই আবার গাইলাম। তো সেবার আমি সর্বোত্তম কলাকার অ্যাওয়ার্ড গিরিজা দেবীর হাত থেকেই নিতে পেরেছিলাম। এটা আমার পরম সৌভাগ্য। এবং তার 1 মাস পরেই উনি আমাদের ছেড়ে চলেও গেছিলেন। আচ্ছা, তো এটা আমার জীবনে পরম পাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। এই প্রতিযোগিতায় কি কি গান গেয়েছিলেন বা চ্যাম্পিয়নশিপ সংটা কি ছিল সেটা জানতে খুব ইচ্ছে করছে, বা তার থেকে যদি একটা গান আমাদের শোনান। ভৈরবী দিয়ে শেষ করেছিলাম, তো আমি ভৈরবী দিয়ে আজকে শুরু করছি। चला रे परदेसिया नैना लगा के, 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 चला रे परदेसिया नैना लगा के।
आज की रहना तू रह जा विदेसिया, आज की रहना तू रह जा विदेसिया, सवेरे चल जाई हो नैना लगा के, सवेरे चल जाई हो नैना लगा के, चला रे परदेसिया नैना लगा के, नैना लगा के, नैना लगा के। ধন্যবাদ। ভারী সুন্দর। আর এটাও জানি যে অরবিন্দ বাবুর হাত নিষ্পিস করছে, কারণ সকাল সকালে যে অধিবেশনে অবন্তীকে পেয়েছিলাম সেখানে কিন্তু অরবিন্দ বাবু তবলা বাজিয়েছিলেন। ঠিক কথা। আজকে তো হাতে তবলা নেই, তো এখন কি করবো, এখন এদেরকে চিয়ার করতে হচ্ছে, মানে আমরা চিয়ার লিডার হয়ে এসেছি। ঠিক আছে, গানে গানে আড্ডায় আড্ডায় আমাদের সময় কাটতেই থাকবে, মাঝে মাঝে একটু খেলাও খেলে নিতে হবে। খেলার সময় এসে গেছে, তাই অবন্তী এবং স্বাগতা দুজনকেই আমি পোডিয়ামে আসতে অনুরোধ করব। দুই পাশে দুই পোডিয়ামে দুই অত্যন্ত গুণী এবং দক্ষ শিল্পী রয়েছেন। একদিকে অবন্তী, যিনি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দাদরা, ঠুমরি ইত্যাদি জনরে অত্যন্ত পারদর্শী, পুরস্কার পেয়েছেন উনি। আর তেমনইভাবে স্বাগতা আধুনিক গান, নজরুল গীতি ইত্যাদিতে অত্যন্ত দক্ষ একজন শিল্পী। কিন্তু প্রশ্নের উত্তর দেওয়ায় তাদের দক্ষতা, সেটা তো এখনো বিচার করা হয়নি, সেটা এই মুহূর্তে হয়ে যাবে, যে রাউন্ডের নাম গানের ভিতর দিয়ে। আমাদের কম্পিউটার স্ক্রিনে একটা করে অডিও ভিডিও ক্লিপিং দেখানো হবে, তার উপরই হবে প্রশ্ন। সঠিক উত্তর হলে +10, আর না পারলে 0, কোনো নেগেটিভ মার্কিং নেই। প্রশ্নটা কিন্তু পাসও করবে না, বোনাস হিসেবে পাস করবে না। প্রথম প্রশ্ন আসছে বাঁদিকে অবন্তীর কাছে। दिल रसिया रे मन बसिया रे, दिल रसिया रे मन बसिया रे, तू जो ना आवे हमार सरकार, आँखों में नींद हो न दिल में करार, लगते जिगर करियो ना इनकार, लगते जिगर करियो ना इनकार, अब हुई जान दे अखियन चार, शोभना हमार सरसिया रे, दिल रसिया मन पसिया रे। প্রশ্ন হচ্ছে যে উজ্জয়িনী, আমাদের প্রিয় উজ্জয়িনী মুখোপাধ্যায়ের গাওয়া এই গানটি কোন ছবির অংশ? মনে হচ্ছে এটা ব্যোমকেশ পর্ব। আমারও তেমনই মনে হচ্ছে, তবে আমি খুব নিশ্চিত নই, চোখ রাখবো কম্পিউটার স্ক্রিনে। ব্যোমকেশ পর্ব একদম কারেক্ট আনসার। +10 অবন্তী এবং টিমের জন্য। স্বাগতা, এতটাই সহজ একটা প্রশ্ন আপনার জন্য আসছে, চোখ রাখুন স্ক্রিনে। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা, প্রশ্ন হচ্ছে, এই ছবিটি নেওয়া হয়েছে খাদ ছবি থেকে, এর প্রধান গায়ককে? আমরা কোরাস ভয়েসও কিছুটা শুনলাম, সেটা প্রশ্ন নয়, মুখ্য গায়ক। অরিজিৎ সিং। প্রশ্ন শেষ হওয়ার আগে উত্তর ভেসে এসছে অরিজিৎ সিং, এবং সেটা সম্পূর্ণ কারেক্ট আনসার। আমাদের কম্পিউটার বাবু সেটা শুধু কনফার্ম করে নেবেন। অরিজিৎ সিং +10 আপনার জন্য, আপনার দলের জন্য। এখান থেকে একটা বিরতির সময় প্রায় চলে আসে। প্রায় শব্দটা বললাম কেন?
এই প্রায়ের মাঝখানে একটা খুব সুন্দর মিষ্টি মধুর গানের সময় রয়েছে, কিন্তু সেটা শোনানোর জন্য স্বাগতাকে অনুরোধ জানাবো। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা দূর পাহাড়ে উদাস মেঘের দেশে ওই গধূলি রঙিন সোহাগ মেশে, বনের মোড় মোড়ে বাতাস চুপি চুপি, বনের মোড় মোড়ে বাতাস চুপি চুপি কি বাসি ফেলে রাখে হায়। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কে যেন কাকলি আমারে দিয়ে যেতে চায়। নিঝুম সন্ধ্যা আজকের রবিবারের পরিবারের প্রথম সেগমেন্টের শেষে পৌঁছেছি, মানে একটা ব্রেকের সময় হয়েছে, কিন্তু বুঝতেই পারছেন কি সুন্দর গানে আড্ডায় এবং খেলায় জমে উঠেছে আজকের পর্ব। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছে খুব তাড়াতাড়ি জিডি বাংলার পর্দায়। দেখছেন রবিবারের পরিবার। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। জিডি বাংলার পর্দায় আপনারা দেখছেন রবিবারের পরিবার। আর আজকে আমার সাথে দুই সাংগীতিক বিশেষজ্ঞা, অবন্তী এবং স্বাগতা। স্বাগতা, বুলবুল পাখি ময়নাটিয়ে, এই গানটা আপনার জীবনে, একদম শৈশব জীবনে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ। সেটা কেন, কিভাবে একটু যদি বলেন। ওটা দিয়ে আমার গানের জীবন শুরু আর কি। আমি যখন 5 বছর বয়স, আমি ওই গানটা গেয়ে আমি ফার্স্ট হই। ওই গানটি সলিল চৌধুরীর মেয়ে অন্তরা চৌধুরীর একটি রেকর্ড ছিল, তার 4টি গানের রেকর্ড ছিল। তো তার মধ্যে এই গানটার মানে ওই 4টে গানেরই কম্পিটিশন একটা ছিল, তো তার মধ্যে আমি এই গানটা গাই। তো 5 বছর বয়সে আপনি এই গানটা নিজে নিজে তুলে নিয়েছেন? না, সেইটা আমার মা পুরো ওই স্নান করানো খাওয়ানো, মানে রেজাল্ট বেরোলো তখন আমার বয়স 5 বছর, কিন্তু তার আগে তখন আমার 5 বছর অ্যাকচুয়ালি ছিল না। তো তখন ওই মা স্নান করানোর সময়, খাওয়ানোর সময় মা প্রথমে নিজে আগে মুখস্থ করলো গানটা, তারপর মা আমাকে মুখস্থ করালো। কথা ছিল যে মা আগে আমাকে গানটা মুখস্থ করাবে, তারপর গানটার সুরটা তোলানো হবে। তো এইভাবে আমার গানটা। এর আগে তাহলে গান সঙ্গীত শিক্ষার তেমন কোনো আয়োজন হয়নি, মায়ের কাছে যা হাতে খড়ি? হ্যাঁ, তো এই অ্যাকচুয়ালি মায়ের কাছে হাতে খড়ি না, আমার হাতে খড়ি আমার বাবার কাছে। আমার বাবা গান করতেন, তো মায়ের দায়িত্ব ছিল গান মুখস্থ করানো, গানগুলোকে এইভাবে এইটা কাজ ছিল। গান তখন তো আমি লিখতে পারতাম না তো ভালো করে, তো কোনো গান শুনে সেই গানটা লেখা, তো সেগুলো মা করতো। এরপরে কি সঙ্গীত শিক্ষার আয়োজন করা হলো বাড়িতে? তারপর আমি কম্পিটিশনটা মানে ফার্স্ট হই, তারপর কাগজে টাগজে তখন অনেক নাম ঠাম বেরোলো, তো তারপরে আমার সঙ্গীত জীবন শুরু হয়। তো আমি তখন আমি শিখতে শুরু করি প্রসূন ব্যানার্জির ছাত্র রবীন চ্যাটার্জির কাছে। আমি ক্লাসিক্যাল কিছুদিন আমি শিখেছিলাম। অসুস্থ হয়ে পড়েছিলেন উনি, তো সেই কারণে উনি আর বেশি দিন আসতে পারলেন না কলকাতায়, উনি চন্দননগর থেকে আসতেন। তো তারপরে আমাকে নিয়ে যাওয়া হলো বিমান মুখোপাধ্যায়ের কাছে। তো তারপর থেকে বহু বছর, মানে তো ছোট বাচ্চাদের শেখাতেন না? হ্যাঁ, উনি তখন শেখাতে প্রথমে রাজি হচ্ছিলেন না, তারপর বললো যে না, আমি আগে ওর গান শুনি, গান যদি আমার ঠিক মনে হয় যে না ও ভালো করে তুলতে পারবে, তো তখন আমি দেখতে পারি। তো আমার গান শুনে ওনার পছন্দ হলো, তারপর আমি ওনার কাছে শিক্ষা নিতে শুরু করলাম। এটা অনেক বছর অবধি চলেছে, মানে আমার বিয়ে হয়ে গেছে, তারপরেও মানে আমার ছেলে মেয়ে হয়ে গেছে, তারপর মানে উনি দেহ রাখার আগে অবধি আমি ওনার কাছে কন্টিনিউ করেছি। আর অন্য কারোর কাছে গান শিখেছেন? আর কারোর কাছে শেখার সুযোগ হয়নি, কেন আমি তো থাকি ব্যাঙ্গালোরে, তো সেই জন্য সেই সুযোগটা আমার আর হয়ে ওঠেনি। ভারী সুন্দর, একই গুরুর কাছে এই এত দীর্ঘদিন 20, 22, 25 বছর ধরে গান শেখা, এই দারুণ এক ঐতিহ্যকে ধরে রাখা। না
আমরা চলে আসবো অবন্তীর কাছে। অবন্তীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা কথা শুনতে হবে, যে ভালো থাকা, এই বলেই আমি অনুষ্ঠান শুরু করেছিলাম, যে এই ভালো থাকার ব্যাপারে তুমি এতটাই, তুমি তো চলে এলাম, হ্যাঁ নিশ্চয়ই, এতটাই বদ্ধপরিকর যে জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ তুমি পেরিয়ে এসছো। একটা মেজর চ্যালেঞ্জ এসেছিল শারীরিক অসুস্থতার জায়গা থেকে, সেটা একটু শুনবো। ওই অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে তারপরে সেপ্টিসেমিয়া, ওটা 99-এ। আমি তখন রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে পড়ি, এমএ ফার্স্ট ইয়ার। আচ্ছা, তো ওখানেই হলো আর কি অপারেশন, আমাদের দমদমেই হয়েছিল একটা হসপিটালে, সেখান থেকে ইনফেকশন হলো, তারপর সেপ্টিসেমিয়া। তখন বয়স কত? তখন আমার ওই 20+। আচ্ছা, তার মানে সেই বয়সে অ্যাপেন্ডিসাইটিস, মানে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে গিয়ে সেখান থেকে সেপ্টিসেমিয়া, পুরো শরীর বিকল হয়ে গেল, একদম শ্বাসযন্ত্র বিকল হয়ে গেল। হ্যাঁ, শ্বাসযন্ত্র বিকল হয়ে গেল। তারপরে আমি কোঠারিতে গেছিলাম, ওখানেই ছিলাম 2 মাস 6-7 দিন। মানে ভেন্টিলেশনে যেতে হলো প্রায় 2 মাসের কাছেই ছিলাম ভেন্টিলেশনে। 2 মাস ধরে ভেন্টিলেশন? হ্যাঁ, কোমাতে ছিলাম। তো মুখে টিউব দিয়ে না, গলায় ফুটো করে? গলা কেটে রাখা ছিল আমাকে। একজন কণ্ঠশিল্পী হিসাবে যিনি এগিয়ে চলেছেন, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে প্রথম বর্ষের ছাত্রী, তার গলায় ফুটো করে ট্রেকিওস্টমি টিউব বলি আমরা, সেটা ঢুকিয়ে ভেন্টিলেশনে দেওয়া হলো এবং 2 মাস থাকলো সেই ট্রেকিওস্টমি টিউব। ছিলাম আমি, অনেক দিন জ্ঞান ছিল না আমার। তারপর আমার ইনজেকশন আসতো হল্যান্ড থেকে, এখানে পাওয়া যেত না, পাইলটের মাধ্যমে। অত্যন্ত কঠিন ছিল, মানে ট্রেকিওস্টমি করার পরে গলায় স্বর আসতেই তো সময় লাগে, অনেক দিন সময় লাগে। তবে লড়াইটা আমি একা লড়িনি, একা লড়লে জিততে পারতাম না। সবাই একটা টিম হিসেবে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা, আমার যিনি আজকের হাজব্যান্ড, ও আমার ননদ নন্দাই, আমার আত্মীয় পরিজন, বাবা মারা তো রয়েছেনই, তার সাথে শ্রীমতী শিলা বন্দ্যোপাধ্যায়, তখন দিদির কাছে আমি গেছি শিখতে, শ্রীজাত, সুভাষিস, অনেক, মানে সে নাম আর শেষ করা যাবে না, সুপ্রিয়, পল্লব কীর্তনিয়া দাদা, প্রচুর, যাদের নাম বলতে পারছি না, অপরাধ নেবেন না আমার। তো এদের সবার ভালোবাসা, সহযোগিতা, কারণ একটা সময়ের পর বিশাল প্রয়োজন ছিল টাকার, বিশাল প্রয়োজন ছিল। তো সেই সময় এই অর্থ জোগাড় করা, সেগুলোকে ঠিকমতো জায়গায় নেওয়া, তো একটা টিম। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে একটি পেশেন্ট ভেন্টিলেশনে রয়েছে, সেখানে একটি শহরের নাম করা হাসপাতালে দৈনিক খরচা প্রায় 1 লক্ষ টাকা। আমি ধরে নিচ্ছি সে সময় কিছুটা কম ছিল বোধ করি, কিন্তু 2 মাস ধরে সেই ফেজটা গেলে তো একটা অর্থনৈতিক টান হবে। বিশাল। বাবা মা চাকরি করতেন, কিন্তু সে টাকা 15-20 দিনের মধ্যেই শেষ হয়ে গেল। তারপর এক তো বাঁচবো কি না সে ঠিক ছিল না। প্রথম 1 মাস তো বলেই দিয়েছিলেন ডাক্তারবাবুরা যে কোনো সময় যা কিছু হতে পারে, কারণ আমার মাঝে মাঝেই কিডনি ফেলিওর, লাংস ফেলিওর, তারপর হার্টও আমার বন্ধ হয়ে আবার শুরু হয়েছে, এরকম ব্যাপার স্যাপার আর কি চলছিল। তো তার মধ্যে বাঁচার আশা খুব কমই ছিল। এরপরে যখন সুস্থ হয়ে বাড়ি এলেন, তারপরে আবার প্রপারলি সঙ্গীতে ফিরতে কতটা সময় লেগেছে? 1 বছর আমার গলা দিয়ে আওয়াজ বেরোতো না, শুধু ফ্যাস ফ্যাস আওয়াজ হতো। তার মধ্যে আমার ন্যাশনাল স্কলারশিপের চিঠি এলো, তো ওই তখন পা ধা এইটুকু গলা যেত, সা থেকে জি শার্পে আমি যেতে পারতাম না, ওই জিতেই পা ধা অবধি কোনো রকমে গলা সারতাম। তারপরে পরীক্ষা দিলাম, প্রায় 1 বছর 1.5 বছর আস্তে আস্তে গলার আওয়াজটা ফিরেছিল। তাও এখনও উপরের দিকে গেলে একটু মাঝে মাঝে কখনো ভেঙে যায়। তো ভেঙে যাওয়াটা গলার কণ্ঠস্বর ঈশ্বর প্রদত্ত যা আছে সে অপূর্ব। যাই হোক, অবন্তীকে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন, অনেক অভিবাদন। এইরকম একটা লড়াই থেকে ফিরে এসে আরও একবার নিজেকে শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য খুব ভালো। এবং ওপারে যারা আছেন তাদের সবাইকেই বলতে চাই ধন্যবাদ, প্রণাম, কেননা অনেক রক্ত আমাকে নিতে হয়েছে, প্রায় 50 বোতল রক্ত। কে দিয়েছেন কি না দিয়েছেন আমি তাদের নামও জানি না, কিন্তু এসে দিয়ে গেছেন। 50 বোতলের উপর রক্ত লেগেছে। হ্যাঁ, এই আর কি সকলের সহযোগিতায়, সকলের লড়াই সম্মিলিতভাবে অবন্তীকে আবার প্রতিষ্ঠিত করেছে একজন সঙ্গীত শিল্পী হিসাবে। এত সুন্দর কথা জানলাম, এরপরে একটা গান তো চাইতেই পারি। सावन की ऋतु आई री सजनिया, सावन की ऋतु आई री सजनिया, प्रीत
सजनिया प्रीतम घर नहीं आए। बारी उमर और रैन अंधेरी, बारी उमर और रैन अंधेरी, रह रह जिया घबराए। बारी उमर और रैन अंधेरी, रह रह जिया घबराए, रह रह जिया घबराए। प्रीत करी तो अब क्यों रोए, रो रो अपना जीवन खोए। क्यों मथे तिलक लगाए री सजनिया प्रीतम घर नहीं आए। सावन की ऋतु आई रे सजनिया प्रीतम घर नहीं आए, प्रीतम घर नहीं आए, प्रीतम घर नहीं आए। অপূর্ব অপূর্ব, ভারী সুন্দর, ভারী সুন্দর। আমরা চলে আসছি খেলার সময়। এই খেলার নাম গুলতি। আমার হাতে মোট 10টা প্রশ্ন, বাজার প্রেস করে আনসার করতে হবে। বাজার প্রেস করে কারেক্ট আনসার দিলে +2, ভুল হলে -2। ওকে, কৌশিক আর পারমিতা বোধ করি রেডি আছে, আমিও রেডি আমার প্রশ্নমালা নিয়ে। সো শুরু করছি গুলতি। কোয়েশ্চেন নাম্বার 1, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়? কৌশিক। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ইজ দ্য কারেক্ট আনসার, +2 কৌশিকের জন্য। কোয়েশ্চেন নাম্বার 2, পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি? পারমিতা। বিন্ধ্য পর্বতমালা। উত্তরটা হচ্ছে শাহিয়াদ্রি। ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট এবং শাহিয়াদ্রি একই পর্বতমালার নাম। সো -2 ফর অবন্তী অ্যান্ড টিম। কোয়েশ্চেন নাম্বার 3, ইন্ডিয়া গেট ভারতবর্ষের কোন শহরে অবস্থিত? কৌশিক। দিল্লি, নতুন দিল্লি। নতুন দিল্লি, নিউ দিল্লি। নিউ দিল্লি ইজ দ্য কারেক্ট আনসার, আবার +2 কৌশিকের জন্য। কোয়েশ্চেন নাম্বার 4, ভেরি ইন্টারেস্টিং এবং কারেন্ট অ্যাফেয়ার্সও বলা যেতে পারে। বন্দে ভারত এক্সপ্রেস, যা আমাদের পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালেই এসছে, ভারতবর্ষ জুড়ে কোন বছর চালু হয়? 2019। 2019। এইবার পারমিতা একদম লক্ষ্যে একদম স্থির, ভেরি গুড। বসু বিজ্ঞান মন্দির কে প্রতিষ্ঠা করেছিলেন? কৌশিক। জগদীশ চন্দ্র বসু। আচার্য জগদীশ চন্দ্র বসু সঠিক উত্তর, +2 আপনার জন্য, আপনার টিমের জন্য। কোয়েশ্চেন নাম্বার 6, আবার কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের দেশের সাম্প্রতিকতম সংসদ ভবন কি আকারের? ট্রায়াঙ্গুলার। ট্রায়াঙ্গুলার বা ত্রিকোণ আকারের। ভেরি গুড পারমিতা, +2। কোয়েশ্চেন নাম্বার 7, বিশ্ব সঙ্গীত দিবস কোন তারিখে উদযাপিত হয়? 21শে জুন। 21শে জুন পারমিতার তরফ থেকে আবার কারেক্ট আনসার। এবং এটার সাথে বিশ্ব যোগা দিবসও করা হয়েছে এই দিনটিকে। ইয়েস। কোয়েশ্চেন নাম্বার 8, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোন শহরে অবস্থিত? কলকাতা। কলকাতা ইজ দ্য কারেক্ট আনসার, +2 কৌশিকের জন্য। এবার কোয়েশ্চেন নাম্বার 9, তিস্তা নদীর উৎস সোলামো লেক থেকে, সেটি কোন রাজ্যে অবস্থিত? সিকিম। পারমিতা, সিকিম কারেক্ট, +2। লাস্ট কোয়েশ্চেন অফ দিস রাউন্ড, কোয়েশ্চেন নাম্বার 10, 1905 সালে কুখ্যাত কার্লাইল সার্কুলারের প্রতিবাদে কোন জাতীয় কারিগরি বিদ্যালয় তৈরি করা হয়?
কৌশিক। বেঙ্গল টেকনোলজি ইনস্টিটিউট, যেটা যাদবপুর ইউনিভার্সিটি হিসেবে পরে নামাঙ্কিত হয়। দারুণ। বাই দ্য ওয়ে আমি যাদবপুর ইউনিভার্সিটিরই এক্স স্টুডেন্ট। ওকে, আলমা ম্যাটার। আলমা ম্যাটার নিয়ে প্রশ্ন কেউ মিস করে না। কৌশিক স্কোর করে নিলেন আরো 2 পয়েন্ট। এই রাউন্ডে তাহলে কে কত স্কোর করলেন? কৌশিক নিজেদের টিমের জন্য স্কোর করলেন 10 পয়েন্ট। আগের 10 ছিল আর এখন 10 হলো, টোটাল স্কোর 20। ভেরি গুড পয়েন্ট। পারমিতাও খুব ভালো খেলেছে। পারমিতা স্কোর করেছে ও টিমের জন্য 6 পয়েন্ট। আর একটু বেশি হতে পারতো, একটা ভুল হয়ে গেছে, ওই শাহিয়াদ্রির উত্তরটা ভুল হয়ে গেছে। নেভার মাইন্ড, 6 পয়েন্ট, আগে ছিল 10, সব নিয়ে এখন 16। এদিকে 16, এদিকে 20। এইভাবে শেষ করলাম আমাদের দ্বিতীয় রাউন্ডের খেলা। কিন্তু দ্বিতীয় সেগমেন্ট শেষ হয়নি। দ্বিতীয় সেগমেন্ট শেষ হবে অবশ্যই স্বাগতার গান শুনে। এই গানের প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানে রামধনু তার 7টি রঙের দল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। আমার এ গান সুনীল সাগর কূলে, মুক্ত খোঁজে শুধু ঝিঝি মুখ তোলে, লা 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 লা। সে কার বাঁশিতে চাই যে হাসিতে, সে কার বাঁশিতে চাই যে হাসিতে, কাছে আমার আসে যেন দূর, কাছে আমার আসে যেন দূর, সে তো জানি না, সে তো জানি না, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এই গানের রামধনু তার 7টি রঙের দল ঝরায়, এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। এরকম একটা মিষ্টি গানের পরের ব্রেকটাও খুব মিষ্টি হবে, ফিরে আসাটাও আরো বেশি মিষ্টি হবে। তাই আপনারাও মিষ্টি করে সঙ্গে থাকুন ডিডি বাংলার সাথে। বিরতির পর ফিরে এলাম ডিডি বাংলার পর্দায়। আপনারা দেখছেন রবিবারের পরিবার। আমি সিধু এবং আমার সাথে দুজন দুর্দান্ত পারফর্মার, অবন্তী এবং স্বাগতা। আমাদের এই রাউন্ডের খেলার নাম হচ্ছে চতুরঙ্গ, যেখানে 4টে টপিক দেওয়া হয়। এই রাউন্ডটার নাম হচ্ছে চতুরঙ্গ। আমাদের মোট 4টে প্রশ্ন এবং সেই 4টে প্রশ্ন 4টে বিভিন্ন টপিক থেকে, সংস্কৃতি, ফিল্ম, ভ্রমণ, খেলা, এগুলো থেকে একটা করে টপিক আপনাদের বেছে নিতে হবে। আমি শুরু করবো ডান দিক থেকে। একটা টপিক বেছে নিলেন, এবার আপনি বিট করতে পারেন। 5 নম্বরের ইউজুয়াল খেলা, তার বদলে কিন্তু আপনি 10-এ খেলতে পারেন, 20-তেও খেলতে পারেন। ওকে, এইভাবে এটার কোনো নেগেটিভ মার্কিং নেই, এটা পাসও করবে না। তাহলে শুরু করি। ভ্রমণ, সংস্কৃতি, ফিল্ম, খেলা, এর মধ্যে কোনটা? খেলা। খেলা।
ওকে, এটা নিয়ে কি বিট করবেন? 5-এ খেলবেন না 10-এ খেলবেন না 20-তে খেলবেন? 10-এ খেলি। 20-তে খেলবেন না? খেলি। 20-তেই খেলবেন? ইয়েস, অরিন্দম দা হয়ে যাক। তাহলে প্রশ্ন আসবে আপনার কম্পিউটার স্ক্রিনে, চোখ রাখুন। आक्रामक धार नजर आ रही है। पेस को भी मिक्स अप करेंगे, हर तीर का जवाब है लक्ष्य सेन के पास। Over committing going forward, actually. Yes, definitely. You're at the 2022 কমনওয়েলথ গেমস ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে সোনা কে জিতেছেন? 4টে অপশন দেওয়া রয়েছে। লক্ষ্য সেন, আমার খুব প্রিয় একজন স্পোর্টসম্যান। নগ জে ইয়ং, ভিক্টর এক্সেলসন, লি ডং কিউন। যে প্রথম থেকেই লক্ষ্য নিয়ে গেছিল আমি সোনাটা জিতবো, সেই লক্ষ্য সেন। তার নাম লক্ষ্য সেন না হয় লক্ষ্য সোনাও হতে পারে। ঠিক আছে, আমরা একবার কম্পিউটার স্ক্রিনে চোখ রাখবো ফর দ্য ফাইনাল কনফার্মেশন অফ দি আনসার। লক্ষ্য সেন যেভাবে তার নিজের লক্ষ্য থেকে বিচ্যুত নয়, অরিন্দম দাও নয়। 20 পয়েন্ট আপনাদের টিমের জন্য। চলে আসবো অবন্তিয়ান টিমের কাছে। অরবিন্দ, আপনার হাতে গুরু দায়িত্ব। টপিক বলুন। ভ্রমণ। ভ্রমণ, তার মানে নিশ্চয়ই 5 পয়েন্টের জন্য খেলবেন না। 10 না 20? 20 হয়ে যাক, একদম শানে শানে লড়াই। প্রশ্ন আসছে কম্পিউটার স্ক্রিনে। গুরুদংমার লেক ভারতের পর্যটন মানচিত্রের একটি সুপরিচিত নাম। প্রায় 17,800 ফুট উচ্চতায় শীতল মরুভূমিতে অবস্থিত এই লেক বা হ্রদের জল নীল আকাশের মতোই স্বচ্ছ ও সীমাহীন। প্রবল শীতে যখন তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায়, তখনও এই লেকের একটা অংশের জল জমে বরফ হয় না। বৌদ্ধ লোককথা অনুযায়ী মহাগুরু পদ্মসম্ভব তিব্বত থেকে ফেরার পথে যখন এখানে এসেছিলেন, তখন স্থানীয় লোকেরা তাদের জলকষ্টের কথা পদ্মসম্ভবকে জানান। সেই শুনে তিনি লেকের একটি অংশের জলস্পর্শ করেন, আর সেই থেকে এই লেকের ওই অংশের জল শীতকালেও জমে না। সৌন্দর্যের অপরিমেয় সম্ভারে ভরপুর এই হ্রদে এলে মনে হয় স্বর্গ যেন নেমে এসেছে পৃথিবীর বুকে। প্রশ্ন হচ্ছে, গুরুদংমার লেক ভারতবর্ষের কোন রাজ্যে অবস্থিত? তার জন্য 4টে অপশনও দেওয়া রয়েছে। অরবিন্দ খেলছেন 20 পয়েন্টের জন্য। সিকিম, হিমাচল প্রদেশ, আসাম, অরুণাচল প্রদেশ। The answer is Sikkim. Absolutely on the dot, and you score 20 full points for your team. Tobu for the final confirmation. আমরা চোখ রাখবো কম্পিউটার স্ক্রিনে। আমাদের টপিক বাকি সংস্কৃতি এবং ফিল্মস। এবার শুধুমাত্র 5 পয়েন্টের জন্য সংস্কৃতি নিয়ে প্রশ্ন করতে পারেন। সংস্কৃতি নিয়ে প্রশ্ন। জাগর ভারতের এক সুপ্রাচীন লোকনৃত্য পরম্পরা। গাওড়া জনগোষ্ঠীর শিল্পীরা সারা রাত জেগে দেবতার উদ্দেশ্যে এই নৃত্য প্রদর্শন করেন বলে একে জাগর বলা হয়। জাগর নাচের মাধ্যমে পৌরাণিক কাহিনী ও সামাজিক ঘটনা কৌতুকপূর্ণভাবে পরিবেশিত হয়। গান এবং অভিনয় এই নাচের দুটি প্রধান অবলম্বন। প্রাচীন রীতি মেনে এখনও পুরুষেরাই মহিলা চরিত্র রূপায়িত করেন। সাজসজ্জা, রূপসজ্জা ও নেপথ্য শিল্পীদের অংশগ্রহণের মধ্য দিয়ে দর্শক মনোরঞ্জনের সমস্ত উপাদান নিয়ে হাজির হয় জাগর নাচ। এত অথেন্টিক ভিজুয়ালস নিয়ে প্রশ্ন সাজানো একমাত্র ডিডি বাংলার পক্ষেই সম্ভব। যাই হোক, প্রশ্ন হচ্ছে, জাগর নৃত্য কোন রাজ্যের সাংস্কৃতিক পরম্পরা? অপশনস: মহারাষ্ট্র, কর্ণাটক, গুজরাট, গোয়া। অরবিন্দ বাবু। জাগর উৎসব পালন করা হয় গোয়াতে। গোয়াতে? আমি অতটা নিশ্চিত নই, তাই আমায় চোখ রাখতে হচ্ছে এই কম্পিউটার স্ক্রিনে।
ইজ দ্য কারেক্ট আনসার। 5 পয়েন্ট আপনাদের জন্য। ভেরি গুড। এই রাউন্ডের শেষ প্রশ্ন চলে আসছে অরবিন্দর কাছে। টপিক একটাই বাকি, ফিল্মস। চোখ রাখুন কম্পিউটার স্ক্রিনে। আমি যে বিবাহিত রেঙ্গুনে কেন বলিনি বুঝতে পেরেছিলে? কল্পনা যে উন্মাদ সে কথাও বলতে হতো তাই। তাছাড়া রেঙ্গুনে আমরা কদিনই বা ছিলাম, তখন এমন কিছু ঘনিষ্ঠতাও হয়নি যে সব কথা আমাদের বলবে। ওহ, সে একটা সময় গেছে সোনা। বাড়ির মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু কি অন্যায়, জেনে শুনে একটা উন্মাদকে তার দাদা গুছিয়ে দিলে বিবেকে বাঁধলো না? তোমার বাবাই বা কেন বিয়েতে রাজি হয়েছিলেন? বাবা অবশ্য শেষ সময় তার ভুল বুঝতে পেরেছিলেন। মানুষ ভাবে এক, হয় আর এক। শেষ পর্যন্ত তিনিও সুখী হলেন না, আর তুমিও শান্তি পেলে না। একে ভাগ্য ছাড়া আর কি বলবে বলো? উত্তম কুমার ও শর্মিলা ঠাকুর অভিনীত এই ছবিটির নাম কি? অমানুষ, নায়ক, আনন্দ আশ্রম, শেষ অঙ্ক। উত্তরটা আমার মনে হয় বেশ অবভিয়াস। শেষ অঙ্ক। শেষ অঙ্ক, ঠিক আছে। কম্পিউটার বাবু কনফার্ম করেন কিনা আমরা দেখে নিই। শেষ অঙ্ক ইজ দ্য কারেক্ট আনসার। 5 পয়েন্ট অরবিন্দ জিতে নিয়েছেন ওনাদের টিমের জন্য। শেষ হয়ে গেল আমাদের এই রাউন্ড, যার নাম ছিল চতুরঙ্গ। এই রাউন্ডে দুটো টিমই স্কোর করেছে 25 পয়েন্ট করে, এবং শেষমেশ মানে এখন অবধি যতটা খেলা হয়েছে সেখানে দাঁড়িয়ে অবন্তী অ্যান্ড টিম তাদের সংগ্রহে এই মুহূর্তে 10 + 6 + 25 41, এবং স্বাগতা অ্যান্ড টিমের টোটাল স্কোর এই মুহূর্তে 45, মানে 10 + 10 + 25 45। এই মুহূর্তে 4 পয়েন্টে আপনারা এগিয়ে রয়েছেন। ডেফিনেটলি খুব কমফোর্টেবল একটা জায়গা। তবে আমাদের শেষ রাউন্ডটা এমন না, সব হিসেব নিকেশ উল্টো করে দেয়। সেই রাউন্ডের উদ্দেশ্যে আমরা এগিয়ে যাব। তবে তার আগে অবন্তীর কাছে একটা আবদার রইল, একটা গান শুনি আমাদের ব্রেকের দিকে এগিয়ে নিয়ে যাবে। हमरिया टरिया पे आवो सबरिया देखा देखी पलम होई जाए। हमरिया टरिया पे आवो सबरिया देखा देखी पलम होई जाए। हमरिया टरिया पे भिक्षा मांगे भिखारन, लाज हमारी रखियो साजन। आओ सजन तुम, आओ सजन तुम हमरे दारे, सारा झगड़ा खत्म होई जाए। हमरी अटरिया पे आवो सबरिया देखा देखी बलम होई जाए। हमरी अटरिया पे, हमरी अटरिया पे, हमरी अटरिया সুরে সুরে বাজিমাত আমাদের দুই প্রতিযোগিনী করে ফেলেছেন, অবন্তী এবং স্বাগতা। কিন্তু খেলার নিয়মে আমাদের বাজিমাত রাউন্ডটা এখনো বাকি রয়েছে। তবে সেটা খেলবো একটা বিরতি থেকে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রবিবার পরিবার অনিয়ন জেডি বাংলা। ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। জিডি বাংলার পর্দায় আপনারা দেখছেন রবিবারের পরিবার। আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আজকের লাস্ট রাউন্ডে, যেটার নাম বাজিমাত। বাজিমাত তো হবেই, একটা টিমই তো জিতবে। তবে তার আগে খুব অল্প অল্প ইন্টারাকশন। অবন্তীর দুই কন্যা, তাদের নাম অর্ণা এবং আনন্দী। তোমরা গান বাজনা করো? হ্যাঁ, হয় মাঝে মাঝেই। হয় মাঝে মাঝে, তারপর কি? মাঝে মাঝে মানে পড়ার ফাঁকে ফাঁকে আর কি। আচ্ছা, আর অর্ণার?
আমি গান গাই কিন্তু আমি আঁকাটাকে বেশি প্রেফার করি এখন। আঁকাটাকে বেশি প্রেফার করো, বাহ। স্বাগতার পুত্র এবং কন্যা। গান করতাম যখন ছোট ছিলাম, আপাতত আই এম মোর ইন্টারেস্টেড ইন ডান্স। ইন ডান্স, ওকে। দাও ভাইকে দাও। ভাই বড় না ছোট অবশ্য জানি না। দাদা বলাটাই ঠিক হবে। অলরাইট, হ্যাঁ দাদা বলুন, আপনি কি করছেন এখন? তো আমি এখন চাকরি করছি। ওকে। সবচেয়ে পছন্দ হচ্ছে ক্রিকেট, কাজ গান ক্রিকেট এইসব মিলিয়ে। ভেরি গুড। মিষ্টি করে রিকোয়েস্ট করছি 2 লাইন। क्यों आजकल नींद कम ख्वाब ज्यादा है, लगता खुदा का कोई नेक इरादा है, लड़का फकीर आज दिल शहजादा है, लगता खुदा का कोई नेक इरादा है, क्या मुझे प्यार है या ऐसा खुमार है, या क्या मुझे प्यार है या ऐसा खुमार है, या वो क्या बात, वेरी गुड। অবন্তীর 5 জন ছাত্রী এসেছেন, তাদের সবার কাছ থেকে এক লাইনে জেনে নেব আমার গুরুজি আমার কাছে। আমি আগে রবীন্দ্রসঙ্গীত গাইতাম, সেখান থেকে ক্লাসিক্যাল সঙ্গীতটাকে যে ভালোবেসেছি সেটা ম্যামের কাছ থেকেই পাওয়া আর কি। আসলে আমি ওনার কাছে যে শুধু শিখি তা নয়, অনেক কিছু শিখি। আমার গুরুর সঙ্গে আরেকজন মাও বলা যেতে পারে। এটা মানে আমি, কারণ আমি যে জনারের গান করি, আমি সুফি গাই, সেদিক থেকে ঠুমরিটাকে ভালোবাসা সবটাই ওনার জন্য। ম্যাম খুব নিখুঁতভাবে খুব সুন্দর করে শেখান আমাদেরকে, পুরো মেয়ের মতোই বলা যেতে পারে। অবন্তী আমার গুরুই নয়, আমার বন্ধুও, মানে বন্ধুত্বর একটা সম্পর্ক আমাদের মধ্যে। আমি খুবই আমার সৌভাগ্য যে আমি অবন্তীকে পেয়েছি। গানটা আমার কাছে পুজোর সমান, এবং সেই পুজো এবং সেই সুর আমি যার কাছ থেকে পাচ্ছি, সেই ম্যাডামের কাছ থেকে, সত্যি আমি ওনাকে ভগবান বলেই মনে করি। কৌশিকের বন্ধুরা আছেন, তাদের কাছ থেকে জানবো, এই যে ডিডি বাংলা তরফ থেকে এই যে আয়োজন, পুরো পরিবার নিয়ে আসা, সবাই নিয়ে একটা আনন্দ করা, হাউ ডু ইউ লাইক ইট? খুবই ভালো লাগলো এবং অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো গান শুনলাম এবং সকলের সাথে একসাথে বসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে খুবই ভালো লাগছে। এক কথায় দারুণ, ভীষণ এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ। এত ভালো লেগেছে যে হয়তো আমি কথায় বলতে পারছি না, কিন্তু ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই সমস্ত আয়োজন, সমস্ত প্রস্তুতি, হোমওয়ার্ক, প্রশ্নপত্র তৈরি করা, এই বাজার টাজার সবকিছু সেট করা, তারই সফল। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। চলে আসছি আমাদের শেষ রাউন্ডের খেলায়, যার নাম বাজিমাত। না, অত সহজে বাজিমাত হতে দেব না, একটু গান হোক, তবে তো টেনশনটা আস্তে আস্তে চড়বে। গান গাওয়ার জন্য স্বাগতাকে অবশ্যই ইনভাইট করবো। बाहों में चले हो हमसे सनम क्या पर्दा, ओ हमसे सनम क्या पर्दा, ये आज का नहीं मिलन, ये संग है खुल के मिलो जरा हमसे, हाँ चले ही जाना है नजर चुरा के यूं, कम से कम आज तो खुल के मिलो जरा हमसे, किसी को अपना बना के छोड़ दे ऐसा कोई बाहों में चले
অ্যামেজিং অ্যামেজিং স্বাগতা, সিম্পলি ফ্যান্টাস্টিক। আপনি এই মানে গানের ভাষায় আপনি যতটাই দক্ষ, ঠিক সেই রকমই জেনারেল নলেজে দক্ষ, কুইজে দক্ষ এমন কাউকে পাঠান তো, কারণ এই রাউন্ডটার নাম বাজিমাত। একটাই প্রশ্ন আসবে, সেটা দেখতে হবে কম্পিউটার স্ক্রিনে, তারপরে প্রশ্ন আসবে, আমি বলবো এবার বলো, তারপরেই বাজার প্রেস করতে পারবেন। বাজার প্রেস করে কারেক্ট আনসার দিলে +10, ভুল হলে -10। আমি ঠিক বা ভুল বলার আগে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন, চ্যালেঞ্জ করলেও अगेन +10 -10। প্রশ্ন আসছে কম্পিউটার স্ক্রিনে, বাজিমাত। আছে ঝড়ে ফিরোজা বেগমের কণ্ঠে আমরা একটি নজরুল গীতি শুনলাম। প্রশ্নটার ধরন কিন্তু একটু অন্যরকম। কাজী নজরুলের গান ছিল এটি। প্রশ্ন হচ্ছে, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? অপশন 1 ভাঙার গান, অপশন 2 বিষের বাঁশি, অপশন 3 দোলন চাপা, অপশন 4 অগ্নি বীণা। এবার বলো। বিষের বাঁশি। বিষের বাঁশি একদম বাজার প্রেস করে কোনো রকম সময় না নিয়ে অবন্তী উত্তর দিয়েছেন। ঠিক বা ভুল বলার দায়িত্ব বা সময় এখনো আসেনি। তার আগে জিজ্ঞেস করবো চ্যালেঞ্জ আছে কিনা। চ্যালেঞ্জ নেব না। ওদিক থেকে শাশুড়ি মা কিন্তু কিছু একটা বলছেন, যদিও এই রাউন্ডে এরকম পারমিশন নেই, তবুও আমি জানিয়ে রাখলাম। হ্যাঁ, ওনার বক্তব্য আমি শোনার অনুমতি দিতে পারি না। আপনারা চ্যালেঞ্জ নিলেন না, তাহলে অবন্তী বাজিমাত করতে পারলো কি পারলো না জানাবে এই মুহূর্তে আমাদের কম্পিউটার স্ক্রিন। মাসিমা, আমি পড়াশোনা করি এই ব্যাপারে। অগ্নিবীণা একদমই ঠিক বলছেন। আমরা দুঃখিত, নিয়মের কাছে আমরা সকলেই বাধা, কিন্তু আপনার জন্য একটা জোরে হাততালি আমরা দিতেই পারি, কারণ বিষের বাঁশি ভুল উত্তর দিয়েছেন অবন্তী অ্যান্ড টিম। সেই জন্য ওনাদের -10 হয়ে গেল। 4 নম্বরে 4 পয়েন্টে পিছিয়ে ছিলেন, আরও 10 পয়েন্টে পিছিয়ে গেলেন। তাহলে ক্লিয়ার উইনার অবশ্যই স্বাগতা অ্যান্ড টিম। তবে আপনাদের শেষ ম্যাচ স্কোর হলো 45, আর অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিটাও আপনাদের দেবো। চ্যাম্পিয়ন্স ট্রফি উঠে যাচ্ছে স্বাগতা অ্যান্ড টিমের তরফে। 2 মাসিমা আপনারা ধরুন। তবে অবন্তী অ্যান্ড টিম তারাও দুর্দান্ত পারফর্ম করেছে। ছাত্রীরা সবাই রয়েছে, অরবিন্দ রয়েছেন, অবন্তী হাত মেলান। দারুণ সুন্দর একটা দৃশ্য। কন্যা, 2 কন্যা, ছাত্রছাত্রী সহকারে বৃহত্তর পরিবার, একদমই তাই। এই 2 পরিবারের মধ্যে এই যে প্রতিযোগিতা, সেটা নেহাতি 1 ঘন্টা ব্যাপী। আসলে বন্ধুত্বটাই বড় কথা, তাই সবাই মিলে গান গাইতে গাইতে শেষ করি। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ও গো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা যায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় শত ইউকি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই ইউকি। যুথিয়ার হাসনুহানা চোখে চোখে চায়, এত বড় আকাশ
জোছনায় ও গো চাঁদ